অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি এবং বংশগতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অধ্যায়ে আমাদের যা যা শিখতে হবে তা হলো কোষ কিভাবে বিভাজিত হয় এবং দুই ধরনের কোষ বিভাজন, মাইটোসিস এবং মিওসিস। এই দুই ধরনের কোষ বিভাজন সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো এবং বংশগতি বলে একটি জিনিস আছে যেটা সম্পর্কে আমরা এই অধ্যায়ে একটি প্রাথমিক ধারণা লাভ করব এবং ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ কোষের যে অংশগুলো, এই অংশগুলো কি এবং এরা বংশগতিতে কি ভূমিকা রাখে সেগুলো আমরা এই অধ্যায়ে পড়ব। তো অধ্যায়টিকে আমরা দুইটি ভাগে ভাগ করে পড়ার পরিকল্পনা করেছি। প্রথম ভাগে আমরা কোষ বিভাজনের ধারণা নেব এবং মাইটোসিস কোষ বিভাজন পর্যন্ত পড়ে শেষ করব এবং পরবর্তী লেকচারে আমরা মিওসিস কোষ বিভাজন এবং বংশগতির বিষয়গুলো আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, আমাদের অধ্যায়ের শিরোনাম থেকে আমাদেরকে যে প্রশ্নটি করতে হবে সেটা হচ্ছে কোষ বিভাজন কি এবং এটা কেন ঘটে। কোষ বিভাজনের সংজ্ঞাটি তোমরা লক্ষ্য করো, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষে পরিণত হয় তাকে কোষ বিভাজন বলে। তাহলে কি বললাম? মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষে পরিণত হয়, অর্থাৎ আমাদের দেহে যে কোষগুলো আছে এদের মধ্যে কোষের বিভাজন ঘটে সেটা আমরা জানি। কোষের যে বিভাজন ঘটে তা না হলে কোষ থেকেই তো কোষ আসবে, তাই না? একটা কোষ থেকেই আরেকটা কোষের সৃষ্টি হতে পারে। এই কোষ থেকে যে কোষের সৃষ্টি হয় এটা হয় কোষের বিভাজনের মাধ্যমে। একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। তো যে কোষ থেকে দুটি কোষ তৈরি হবে বিভাজনের মাধ্যমে, বা চারটি কোষও তৈরি হতে পারে, আমরা পরবর্তীতে মিওসিস কোষ বিভাজন পড়ার সময় দেখব। তো যে কোষটি থেকে বিভাজন হবে, যে কোষ বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হবে সেটাকে আমরা বলি মাতৃকোষ বা মাদার সেল। এবং যে কোষগুলো উৎপন্ন হয় কোষ বিভাজনের মাধ্যমে তাদেরকে আমরা বলি অপত্য কোষ বা ডটার সেল। অপত্য শব্দের অর্থই কিন্তু সন্তান, ঠিক আছে? কোষ বিভাজন কেন ঘটে এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা রাখি। তোমরা জানো প্রত্যেকটি জীবের শুরু হয় একটি কোষ থেকে। কোষটিকে বলা হয় জাইগোট। জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট নামের একটি কোষ গঠন করে। এই কোষ বিভাজিত হয়ে, এই একটি কোষ বিভাজিত হয়ে এবং বারবার বিভাজিত হয়ে একটি জীবের পূর্ণাঙ্গ দেহ গঠন করে। মানুষের শরীর প্রায় 30 ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত। এটা কিন্তু বিশাল বড় একটি সংখ্যা। তাহলে এই অসংখ্য কোষ কিন্তু একটা সময় একটা কোষ থেকেই উৎপন্ন হওয়া শুরু হয়েছিল। তাহলে একটা কোষ থেকে কি হুট করেই 30 ট্রিলিয়ন কোষ হয়ে গেল? অবশ্যই না। এদের একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষ, দুটি কোষ বিভাজিত হয়ে প্রত্যেকটি কোষ থেকে দুটি, চারটি কোষ, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি, এভাবে চলতে চলতে 30 ট্রিলিয়ন কোষ নিয়ে একটি মানুষের দেহ গঠিত। তার মানে কোষ বিভাজনের কেন দরকার সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা ইতিমধ্যে অর্জন করে ফেলেছি। এইবার কোষ বিভাজনের সংজ্ঞা দেখার পর আমাদের জানতে হবে পৃথিবীতে বা সম্পূর্ণ জীবজগতে কয় ধরনের কোষ বিভাজন আছে। পুরো জীবজগতে সর্বমোট 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। আগে আমরা এটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। একটা হচ্ছে অ্যামাইটোসিস, আরেকটা হচ্ছে মাইটোসিস, আরেকটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে অধিকাংশ এককোষী জীবে। কোথায় ঘটে অ্যামাইটোসিস? অধিকাংশ এককোষী জীবে, অর্থাৎ এটা অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে ঘটে, এটা আমরা বুঝতেই পারছি। এককোষী জীব কোথায় আছে শ্রেণীবিন্যাসে? মনেরা রাজ্যে, প্রোটিস্টা রাজ্যে, তাই না? এককোষী ছত্রাকও কিন্তু আছে, এককোষী শৈবালও কিন্তু আছে। তার মানে আসলে মূলত মনেরা এবং প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের মধ্যেই অ্যামাইটোসিস দেখা যাওয়ার কথা। আচ্ছা, পরের যে কোষ বিভাজনটা সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসই হচ্ছে সবচেয়ে পরিচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে আমাদের পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শ্রেণীতে যে কোষ বিভাজন সেটা হচ্ছে মাইটোসিস। এটাই তোমার দেহের বৃদ্ধি ঘটায়। তুমি যখন ছোট ছিলে তোমার ওজন কম ছিল, দেহের পরিসর কম ছিল, দুর্বল ছিল শরীর। পরবর্তীতে আমরা আকার আকৃতিতে ওজনে বড় হয়েছি, সেটা হয়েছি মাইটোসিস বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? বহুকোষী জীবের। যেসব জীবের দেহ একটি কোষ নিয়ে না একাধিক কোষ নিয়ে গঠিত তাদেরকে আমরা বলি বহুকোষী জীব, এবং এদের দেহকোষে মাইটোসিস ঘটে।
এবং সর্বশেষটি হচ্ছে মিওসিস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধরনের কোষ বিভাজন। না থাকলে এই পৃথিবীতে আর বোধহয় কোনো জীবই অবশিষ্ট থাকতো না। সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এটা কোথায় ঘটে? এটাও বহুকোষী জীবের জনন মাতৃকোষে ঘটে। সাধারণত কোথায় ঘটে? বহুকোষী জীবের জনন মাতৃকোষে। তাহলে আমরা দেহকোষ, জনন মাতৃকোষ এই কথাগুলো সম্পর্কে একটু অস্পষ্ট ধারণা রাখি, কিন্তু সেই ধারণা স্পষ্ট করার জন্যই তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে আমাদের জানার বিষয় হচ্ছে দেহকোষ এবং জনন কোষ কি। শোনো, কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? দেহকোষ এবং জনন কোষ। কোষকে কিন্তু আরো অনেকভাবে ভাগ করা যায়, তাই না? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, সুগঠিত নিউক্লিয়াস থাকার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? আদিকোষ, প্রকৃত কোষ। আর কাজের উপর ভিত্তি করে দেহকোষ, জনন কোষ। তো কাজ কি? দেহকোষের কাজ দেহ গঠন করা, জনন কোষের কাজ নাম শুনেই বোঝা যাচ্ছে জননে অংশ নেওয়া। দেহকোষ হচ্ছে যে কোষ দেহ গঠনে অংশ নেয়। জিনিসটা বোঝা খুব সহজ, তাই না? তোমার শরীর যে কোষগুলো দিয়ে গঠিত হয়েছে মূলত তারা হচ্ছে দেহকোষ। আর এক ধরনের কোষ দেখা যায়, তারা হচ্ছে জনন কোষ। এরা জননে অংশ নেয়। জনন কোষ জননে অংশ নেয়। জনন কোষের অপর নাম হচ্ছে গ্যামিট। ইংরেজিতে জনন কোষকে গ্যামিট বলা হয়। গ্যামিট দুই প্রকার, শুক্রাণু এবং ডিম্বাণু। ঠিক আছে? উন্নত শ্রেণীর জীবে জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু। দেহকোষ সৃষ্টি হয় দেহকোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে। আমাদের দেহের যে কোষগুলো আছে এগুলো এগুলো হচ্ছে দেহের কোষগুলো দেহের কোষ থেকেই আসে। দেহকোষ আসছে দেহকোষ থেকেই। দেহকোষ বিভাজিত হয়ে আবার আরো দেহকোষ পাওয়া যায়। তো এই বিভাজনটা মাইটোসিস। আর জনন কোষ আসবে কোথা থেকে? জনন কোষ কিন্তু ঘুরে ফিরে দেহকোষ থেকেই আসবে, তাই না? কারণ আমাদের দেহকোষ শুরু হয়েছিল জাইগোট থেকে। তাহলে জাইগোটে বিভাজনের মাধ্যমে তো আমাদের বিশাল বড় শরীর দেহকোষ গঠিত হয়েছে। তো আমাদের জননাঙ্গে এক ধরনের কোষ থাকে শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ে, তাদেরকে বলা হয় জনন মাতৃকোষ। জনন কোষ নয় কিন্তু, জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ কারা? যাদের বিভাজনের মাধ্যমে জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। জনন মাতৃকোষ কিন্তু অনেকটা দেহকোষের মতোই, এক প্রকার দেহকোষই বলতে পারো। জনন মাতৃকোষে মিওসিস নামের একটা অন্য ধরনের বিভাজন ঘটার মাধ্যমে জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। তাহলে আমাদের শরীরে যে দেহকোষগুলো আছে এগুলো দেহকোষ থেকেই আসে। জাইগোট বিভাজিত হয়েছে কিছু দেহকোষ, ওই দেহকোষগুলো বিভাজিত হয় আরো দেহকোষ। আর দেহকোষের এক ধরনের দেহকোষ আছে, এরা কোথায় থাকে? শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ে। জনন অঙ্গে শুক্রাশয় এবং ডিম্বাশয় এক ধরনের দেহকোষ থাকে, তারা হচ্ছে জনন মাতৃকোষ। তাদের ভিতরে যখন বিভাজন ঘটে, কি বিভাজন? মিওসিস। নর্মালি যে মাইটোসিস ঘটে সাধারণ দেহকোষে সেটা না, মিওসিস বিভাজন ঘটে এদের মধ্যে এবং জনন কোষ সৃষ্টি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয়। তাহলে দেহকোষ সৃষ্টি হয় মাইটোসিসের মাধ্যমে, জনন কোষ সৃষ্টি হয় মিওসিসের মাধ্যমে। তাহলে দেহকোষ, জনন কোষ আর মাইটোসিস মিওসিসের মধ্যে সম্পর্কটা তোমরা বুঝতে পারছো আশা করি। জনন মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, এরা মিলিত হয়ে জাইগোট গঠন করে। এই জাইগোটই আবার বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। আচ্ছা, মাইটোসিস, মিওসিস, দেহকোষ, জনন কোষ ছাড়াও আমরা বলেছি অনুন্নত প্রাণীদের একটা কোষ বিভাজন আছে। সেটা দিয়ে আমরা আজকের আলোচনা, মূল কোষ বিভাজনের আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কি? এটা এক ধরনের কোষ বিভাজন। আমরা একটু আগে কি পড়লাম? এককোষী জীবে দেখা যায়, তাই না? এককোষী জীবে, অধিকাংশ এককোষী জীবে দেখা যায়। তো এখানে আমরা আরো বিস্তারিত জানবো। প্রথমেই সংজ্ঞাটা লিখে নিতে পারো। যে প্রক্রিয়ায় এককোষী জীবে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে তাকে অ্যামাইটোসিস বলে। মানে কি? সরাসরি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বিভাজিত হবে। কোষে একটা নিউক্লিয়াস থাকে, আশপাশে একটা সাইটোপ্লাজম থাকে, তাই না? প্রাণী কোষে কিন্তু নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, তো দুটোই সরাসরি বিভাজিত হয়ে যায়। একটা কোষ দুটো কোষে পরিণত হয়। এটা সরাসরি বলার কারণ একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু একটা কোষ দুইটা কোষে পরিণত হতে পারে। এখানে প্রক্রিয়াটা জটিল না, সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যায় একটা কোষ। তো অনুন্নতদের তো এমন বৈশিষ্ট্যই হবে। তো আগে বলেছি এককোষী জীবে দেখা যায় অধিকাংশ, এখানে একটু যোগ করা হয়েছে এককোষী এবং আদিকোষী জীবে। মূলত এককোষী এবং আদিকোষী জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়া হচ্ছে অ্যামাইটোসিস। ঠিক আছে? তো এককোষী এবং আদিকোষী। এককোষী প্রাণীরা আছে মনেরা আর প্রোটিস্টায়। ফানজাইতেও কিন্তু এককোষী প্রাণী আছে, এককোষী ছত্রাক কিন্তু আছে। প্ল্যান্টিতেও কিন্তু এককোষী শৈবাল আছে, তাই না? তাহলে এককোষী প্রাণী যদিও মনেরা আর প্রোটিস্টা, ফানজাই এবং প্ল্যান্টিতে অতি সামান্য এককোষী প্রাণী আছে।
তো এই 4 পর্বেই বিভিন্ন প্রাণীতে অ্যামাইটোসিস দেখা যায়। ঠিক আছে, মনেরার অধিকাংশে দেখা যায়। প্রোটিস্টা কিন্তু আদিকোষী না, প্রোটিস্টা কিন্তু প্রকৃতকোষী বা সুকেন্দ্রিক। তাই প্রোটিস্টার অনেকেই কিন্তু অ্যামাইটোসিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে না। কিভাবে করে সেটা আমরা একটু পরে জানবো। ঠিক আছে, তো অ্যামাইটোসিস মূলত কোথায় দেখা যায়? এককোষীতে এবং আদিকোষীতে। ঠিক আছে, এটা মূলত বলা হয়েছে, কাজে এটা কিন্তু শক্তভাবে নির্দিষ্ট না, তবে বইয়ের লাইন, তাই খেয়াল রাখতে হবে। তো কোথায় দেখা যায়? উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ায়। কোথায়? ব্যাকটেরিয়ায়। এরা কোন রাজ্যের সদস্য? মনেরা। এবং এককোষী ছত্রাক, যেমন কোন কোন ইস্টে। ইস্ট কিন্তু এক প্রকার ছত্রাক, তোমরা জানো রান্নার কাজে ইস্ট ব্যবহার করা হয়। এবং ইস্ট কিন্তু একটা এককোষী ছত্রাক। তোমরা যে ইস্টের দানাগুলো দেখেছো, ওগুলো কিন্তু এক একটা ইস্ট, ব্যাপারটা তা নয়। ওখানে অসংখ্য ইস্ট নামক এককোষী ছত্রাক রয়েছে, যেগুলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে পাউরুটি ফুলাতে সহায়তা করে অবাধ শ্বসন প্রক্রিয়ায়। ঠিক আছে, তো প্রোটোজোয়া পর্বের প্রাণীতেও দেখা যায়, অ্যামিবাতে। খেয়াল করো, প্রোটোজোয়া কিন্তু সুকেন্দ্রিক, অ্যামিবা কিন্তু সুকেন্দ্রিক। ঠিক আছে, সুকেন্দ্রিক হওয়া সত্ত্বেও কিন্তু অ্যামাইটোসিস দেখা যাচ্ছে, যদিও বলেছিলাম মূলত এককোষী এবং আদিকোষী জীবের বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, তো ব্যাকটেরিয়া, এককোষী ছত্রাক যেমন ইস্ট, এবং প্রোটোজোয়া যেমন যেমন অ্যামিবাতে অ্যামাইটোসিস দেখা যায়। তো তোমাদেরকে এই 3টি প্রাণী আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে দইয়ের ব্যাকটেরিয়া। দইয়ের একটি স্লাইড প্রস্তুত করে সেটা যদি অনুবীক্ষণ যন্ত্রে দেখো, তোমরা অনেকটা এমনটাই দেখতে পাবে। এই যে সুতার মতো দেখতে পাচ্ছ, এগুলো এক একটি ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। এবং রান্নার ইস্টকেই যদি তুমি মাইক্রোস্কোপের নিচে প্রসেস করে দেখো, তাহলে তুমি দেখবে এটা কিন্তু এককোষী জীব, অসংখ্য ছোট ছোট একটা কোষ, তাই না? এই এককোষী জীবগুলো কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এবং অ্যামিবা সম্পর্কে তোমাদের আশা করি আমার কিছু বলার নেই, তোমরা নিজের ক্লাসে অ্যামিবা সম্পর্কে পড়েছো, দেখেছো। তো এরাও অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। ব্যাকটেরিয়া, কোনো কোনো ইস্ট এবং অ্যামিবা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। বিষয়টি তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটা নিয়ে এবার আমরা পড়ব এবং বিষয়টি দেখব। সেটা হচ্ছে, খেয়াল করো, প্রথম ছবিটা দেখো, একটা কোষ। হুট করেই কোষটা মাঝখান দিয়ে কি হলো? সংকুচিত হতে শুরু করলো। তারপরে আরো সংকুচিত হয়ে গেল এবং নিউক্লিয়াসটা লম্বা হয়েছিল কিন্তু, তাই না? এখানে একটা গোল নিউক্লিয়াস ছিল, এখন নিউক্লিয়াসটা লম্বা হয়ে গেছে, লম্বাটে আকার ধারণ করেছে। তারপরে মাঝ বরাবর সংকুচিত হয়ে নিউক্লিয়াসও আলাদা হয়ে গেল, সাইটোপ্লাজম আলাদা হয়ে গেল। তাহলে দুইটা কোষে পরিণত হলো। একটা ছিল মাতৃকোষ, এখন দুইটা অপত্য কোষ। তো এই বিভাজনটাই আমরা বর্ণনা করেছি। এই কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেল হচ্ছে, তোমরা জানো, বিভিন্ন জিমে যারা শরীর চর্চা করেন তারা এক ধরনের ওজন ব্যবহার করে, তারা ওঠানা হাত দিয়ে ওটাকে তোলেন এবং নামান, এভাবে তারা তাদের বডি বিল্ডিং করেন। তো ওই যে উপকরণটা, সেটাকে ডাম্বেল বলা হয়। তো ডাম্বেলের মতো, অর্থাৎ দুই প্রান্তে ভারী, দুই প্রান্তে স্ফীত চওড়া এবং মাঝখানটা সরু, এমন আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়, মাঝ বরাবর চেপে যায় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। আসলে নিউক্লিয়াসটা আলাদা হয় আগে, তারপরে সাইটোপ্লাজমটা আলাদা হয়। তো সেটাই বলা হয়েছে যে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়, আর একই সময় সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়, দুটি কোষে পরিণত হয়। এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। সরাসরি বিভক্ত কেন আমি আবার বলছি, সরাসরি এই জন্য যে এটা কোনো জটিল প্রক্রিয়ার ভিতর দিয়ে যায় না। আমরা মাইটোসিস কোষ বিভাজন পড়ার সময় দেখব, বিভাজন প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। সেখানেও কি হয়, রেজাল্ট অনেকটা একই দেখতে মনে হয়, একটা কোষ দুইটা কোষে পরিণত হয়, কিন্তু ব্যাপারটা তো সিম্পলি ঘটে না, একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে, জটিল ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটনাটা ঘটে। তাই আমরা সেটাকে সরাসরি বলি না। ঠিক আছে, তো কিন্তু এটা কিন্তু সরাসরি সরাসরি নিউক্লিয়াস সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই এদেরকে প্রত্যক্ষ বা ডাইরেক্ট কোষ বিভাজন বলে। ঠিক আছে, প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে কেন, উত্তরটা খুব সিম্পল। আমরা প্রথমে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা দেব, তারপরে বর্ণনা করব কিভাবে ঘটে, তারপরে বলবো যে এখানে কোনো কোষ বিভাজনে কোনো জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভাজন না ঘটে সরাসরি বিভাজিত হয়ে যায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, সেজন্য এটাকে প্রত্যক্ষ বা ডাইরেক্ট কোষ বিভাজন বলা হয়েছে। তো কোষ বিভাজনের একটা অ্যানিমেশনের মাধ্যমে আমি দেখাচ্ছি। এই যে কোষটা, কোষের ভেতরে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা প্রথমে দুই ভাগ হলো, কোষটাও তারপরে দুই ভাগ হলো। তো জিনিসটা তোমরা সহজেই বুঝতে পারছো কিভাবে একটা কোষ থেকে দুইটা কোষ পরিণত হয়। এর মাধ্যমে আমরা অ্যামাইটোসিসের, অর্থাৎ এই অনুন্নত জীবের অনুন্নত কোষ বিভাজনের প্রক্রিয়াটা দেখে শেষ করলাম।
এবার আমরা এই অধ্যায়ের সবচেয়ে ভারী টপিক মাইটোসিস নিয়ে পড়াশোনা শুরু করব। মাইটোসিসের সংজ্ঞাটি আমি চাই তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে ফেলো। সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর, তাহলে কোথায়? উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে দেহকোষের নিউক্লিয়াস, আমরা জানি মাইটোসিস দেহকোষে ঘটে, দেহকোষের নিউক্লিয়াসের কথা বলা হয়েছে। দেখো আগে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে, আমরা কিন্তু কোষে বিভাজন বলছি না, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির মানে একই সাইজের, সমগুণ সম্পন্ন মানে একই কোয়ালিটির, সমসংখ্যক মানে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। সংজ্ঞাটি খেয়াল করেছো? যে প্রক্রিয়ায় উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণীর দেহকোষের নিউক্লিয়াসের কথা বলছি, একবার বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। তাহলে কি হবে আমরা একটু কল্পনা করার চেষ্টা করি বিষয়টা। একটা কোষ, তাতে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা দুই ভাগ হবে। কেমন দুই ভাগ হবে? সম আকৃতির দুইটা ভাগ হবে এবং দুইটার কোয়ালিটি সেম হবে এবং দুইটার ভিতরে সেম সংখ্যক ক্রোমোজোম থাকবে। এটা সম্পর্কে আমরা একটু পরে আরো বিস্তারিত দেখবো, তাকে মাইটোসিস বলে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। উদ্ভিদের ভাজক টিস্যুর কোষ এভাবে বিভাজিত হয়। তো আমরা এটা আগেই বলেছি, তোমার শরীরে যে কোষগুলো তোমার দেহ গঠন করেছে এরা কিন্তু মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়। কিভাবে উদ্ভিদ যে দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায়, এটাও বিভাজনের মাধ্যমে মানে মাইটোসিস বিভাজনের মাধ্যমেই হয়, তাই না? তো তোমরা ছোটবেলায় পড়েছো উদ্ভিদে দুই ধরনের টিস্যু থাকে, স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু, ঠিক আছে? অর্থাৎ উদ্ভিদে কিন্তু কিছু কোষ থাকে, ওরা ওরা ওদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে ওরা আর বিভাজিত কোনোদিন হবে না, তো ওই কোষে মাইটোসিস ঘটবে না স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা স্থায়ী টিস্যুর সংজ্ঞাই পড়েছি যে ওরা বিভাজিত হবে না। তো ভাজক টিস্যু হচ্ছে যারা বিভাজিত হয়, অর্থাৎ ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়। তো ভাজক টিস্যুর কোষ বিভাজিত হয় কিভাবে? মাইটোসিসে। উদ্ভিদে হোক প্রাণীতে হয়, উন্নত উদ্ভিদ উন্নত প্রাণী সবখানেই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী উভয়ই দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, ঠিক আছে? মাইটোসিস কোথায় ঘটে? আমি ইতিমধ্যে বলে ফেলেছি, এরা উন্নত উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে ঘটে। তো উন্নত ওরা কিন্তু প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, তাই না? তো প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। যেমন কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে মাত্র। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, বর্ধনশীল মানে যে অংশটা বৃদ্ধি পাচ্ছে, উদ্ভিদের কাণ্ডের একটা আগা থাকে, ওই অংশটা বৃদ্ধি পায় খুব বেশি, তাই না? তো এরকম বর্ধনশীল যে অংশগুলো আছে সেই অংশ ভাজক টিস্যু দিয়ে তৈরি ন্যাচারালি, কারণ স্থায়ী টিস্যু দিয়ে হলে তো বৃদ্ধি পেত না। তো স্থায়ী টিস্যু দিয়ে তৈরি অংশ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে স্থায়ী টিস্যুর লেয়ারের মাঝখানে ভাজক টিস্যু থাকে। তো সেই ভাজক টিস্যুর কোথায় থাকে? কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, বর্ধনশীল পাতা, মুকুল। তাহলে কাণ্ড, মূলের যে অগ্রভাগ আগাটা, যার মাধ্যমে মূলটা আরো গভীরে যাবে, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে, ঠিক আছে? মুকুল তোমরা জানো ফুল, বর্ধনশীল পাতা যে পাতা কচি বাড়বে এখনো বয়সে। ভ্রূণমুকুল যখন একটা বীজ থেকে একটা কি বের হয়, একটা মানে তোমরা যখন একটা বীজের যখন অঙ্কুরোদ্গম ঘটে তখন একটা মূল বের হয়, ভ্রূণমূল, এবং ভ্রূণমুকুল থাকে তাতে। তো ভ্রূণমুকুল, ভ্রূণমূল এই অংশগুলো কিন্তু বর্ধনশীল, এগুলো বৃদ্ধি হয়েই তো সম্পূর্ণ উদ্ভিদ হবে। তো এখানে ভাজক টিস্যু আছে, এখানে এটা হচ্ছে এই উদ্ভিদের দেহকোষ, এখানে মাইটোসিস ঘটে। আর প্রাণী কোষের দেহকোষে মাইটোসিস ঘটে, এবং স্বভাবতই ভ্রূণের পরিবর্ধনের সময় কিন্তু দেহকোষ মাইটোসিস ঘটে। ভ্রূণ কি আমি আগের ক্লাসে বলেছি, ভ্রূণ হচ্ছে বিকাশ, যে জীবের বিকাশ এখনো চলছে, এখনো পূর্ণাঙ্গ বিকশিত হয়নি, মাতৃগর্ভে অথবা ডিমের ভেতরে, ঠিক আছে? তো ভ্রূণ তো বড় হবে মাইটোসিসের মাধ্যমেই হবে, তাই না? তো এটা এখানে উদাহরণ হিসেবে জাস্ট দেওয়া হয়েছে। আরেকটা জিনিস, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি মনে আছে একটু আগে বলেছিলাম যে মাইটোসিস বিভাজনটা ঘটে এককোষী জীবে, এবং বলেছিলাম যে সব এককোষী জীবে ঘটে না। তো যে এককোষী জীবে ঘটে না তারা কারা? কোন সে এককোষী জীব যেখানে মিওসিস ঘটে না, সরি মাইটোসিস ঘটে না? আছে কিছু এককোষী জীব আছে যাদের কি হয়, মাইটোসিসের মাধ্যমে অযৌন জনন ঘটে। অর্থাৎ একটা কোষ আছে, অ্যামাইটোসিস অর্থাৎ আমরা আগে যেটা পড়লাম সরাসরি, আর মাইটোসিস যেটা আমরা একটু পরে পড়বো, এর মধ্যে মিল হলো দুইটা অপত্য কোষ তৈরি হয়। তো কোন জীব কি করে, এককোষী জীব, ওইটার মধ্যে কি মাইটোসিস বিভাজন ঘটে। এই মাইটোসিস জিনিসটা দিয়ে নর্মালি কি হয়, জীবের দেহ বৃদ্ধি পায়, কিন্তু যদি জীবটাই এককোষী হয় তাহলে কিন্তু এটা দিয়ে তার সংখ্যা বৃদ্ধিও ঘটবে, তাই না? তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? না হলে কথাটা আবার শুনে নাও, ঠিক আছে? তো
অযৌন জনন সেটা কি? এক ধরনের অযৌন জনন। অযৌন জনন কি? যেই ধরনের জননে কোনো জনন কোষের মিলন ঘটে না, শুক্রাণু ডিম্বাণু থাকে না, কেবল একটা কোষ দুই ভাগ হয়ে গেল, দুইটা কোষ। এখন কোষটাই যদি মানে প্রাণীটাই যদি এক কোষী হয়, তাহলে কোষ বিভাজন হলে কিন্তু জনন ঘটে যায় অটোমেটিক। ঠিক আছে, তো নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জননে এরা কিন্তু এককোষী, তাই না? নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ এবং প্রাণী এককোষী যারা, তাদের অযৌন জননের সময় এই বিভাজনটা দেখা যায়। ঠিক আছে, তো এটা আমরা খেয়াল রাখবো। তাহলে মাইটোসিস মূলত কোথায় ঘটে? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত উন্নত উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে, এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময়ও কিন্তু ঘটে। আচ্ছা, এখানে একটা জিনিস, মাইটোসিস সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, কিছু কোষে কিন্তু মাইটোসিস ঘটে না। ঠিক আছে, কিছু দেহকোষে নরমালি ঘটে, কিন্তু কিছু দেহকোষে ঘটে না। এই বিষয়গুলি আমরা বিস্তারিত একটা তালিকা করে নেব। উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে মাইটোসিস ঘটে, জননকোষে মিয়োসিস ঘটে, কিন্তু উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস ঘটে না, আমি আগেই বলেছি। এবং প্রাণীর কিছু কোষ আছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিউরন। এই যে দ্বিতীয় চিত্রটা, প্রথম চিত্রটা হচ্ছে স্থায়ী টিস্যুর, আর দ্বিতীয় যে চিত্রটা এটা হচ্ছে নিউরন। নিউরন হচ্ছে স্নায়ুকোষ। তোমার যে মস্তিষ্কটা, যেটা দিয়ে তুমি আমার কথা শুনছো এবং সেটা প্রসেস করছো মাথার ভেতরে, সেই মস্তিষ্কটা কিন্তু এরকম অসংখ্য নিউরন নিয়ে গঠিত। ঠিক আছে, তো নিউরনের কোষ কিন্তু বিভাজিত হয় না, এবং ঠিক এই কারণেই স্ট্রোকের রোগীকে সারানো এত কঠিন। ঠিক আছে, মস্তিষ্কে কিন্তু কোনো ক্ষতি রিপেয়ার করার অপশন নেই, কারণ এই যে কোষগুলো, এখানে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল কিন্তু প্রাণী কোষে বিভাজনের জন্য খুব জরুরি, আমরা এটা পরে দেখব। তো নিউরন কোষ বা স্নায়ু কোষে সক্রিয় সেন্ট্রিওল থাকে না, তাই এদের কোনো বিভাজন হয় না। বিভাজন হয় না মানে এরা বিভাজিত হয় না। কোনো কারণে যদি কোষ মারা যায়, মস্তিষ্কে রক্তনালী ছিঁড়ে গিয়ে বা এই ধরনের কারণে যদি পুষ্টির অভাবে কোনো স্নায়ু কোষ মারা যায়, ওই কোষগুলো আর রিকভারি লাভ করে না, ওখানে নতুন কোনো কোষ তৈরি হওয়ার সুযোগ থাকে না। বা যে কোষগুলো বেঁচে আছে তারা বিভাজিত হয়ে ওই ঘাটতি পূরণ করবে, এরকম কোনো সুযোগ নেই। সেজন্য স্ট্রোক হলে মস্তিষ্কের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়, সেই অংশের সাথে সংশ্লিষ্ট কাজ ওই রোগী আর করতে পারেন না। ঠিক আছে, তো এছাড়া কি আছে? স্তন্যপায়ীদের রক্তের, অর্থাৎ শুধু স্তন্যপায়ীদের ক্ষেত্রে কিন্তু রক্তের পরিণত, অর্থাৎ সম্পূর্ণ পরিণত হয়েছে এখনো, মানে প্রারম্ভিক বা ছোট, মানে ছোট অবস্থায় আছে ব্যাপারটা তা না, পরিণত লোহিত রক্তকণিকা। ঠিক আছে, রেড ব্লাড সেল, আরবিসি, লোহিত রক্তকণিকায় মাইটোসিস ঘটে না, এবং অনুচক্রিকায়ও ঘটে না। তোমরা জানো রক্তে, মানুষের রক্তে 3 ধরনের রক্তকণিকা থাকে, তাই না? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এর মধ্যে কেবল শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, বিভাজন হয়, মাইটোসিস। কিন্তু এদের কিন্তু বিভাজন হয় না, এদের সত্যিকার অর্থে কোনো বিভাজনই হয় না, এরা নিয়মিত উৎপন্ন হতে হয়। তো লোহিত রক্তকণিকায় কিন্তু এবং অনুচক্রিকায়ও কিন্তু প্রারম্ভিক অবস্থায়, যখন এটা কেবল তৈরি হয়েছে তোমার বোন ম্যারোতে, রক্ত কোষগুলো কিন্তু হাড়ের মধ্যে তৈরি হয়, সেখানে যখন ছিল তখন কিন্তু নিউক্লিয়াস ছিল, কিন্তু পরিণত হয়ে যাওয়ার পর এদের নিউক্লিয়াস থাকে না, সুতরাং বিভাজন হওয়ার আর প্রশ্ন থাকে না, মাইটোসিস বিভাজন হওয়ার আর প্রশ্ন থাকে না। ঠিক আছে, তাহলে কোথায় কোষ বিভাজন ঘটলো না? স্নায়ু কোষ, স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আচ্ছা, এবার আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে পড়বো, কিন্তু তার আগে মাইটোসিস কোষ বিভাজন আমি আগেই বলেছি একটা দীর্ঘ এবং কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটার বিভিন্ন ধাপ আছে, সেগুলো আমরা তোমাদেরকে পড়ায় দিব। সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দুইটা পর্যায়ে বিভক্ত। দুইটা কিসে বিভক্ত? পর্যায়ে বিভক্ত। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিয়ন মানেই হচ্ছে বাদাম। ক্যারিও শব্দটা নর্মালি নিউক্লিয়াসকে বোঝানোর জন্য ব্যবহার হয়। তো ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। বিষয়টা সহজ। একটা তোমার দেহের যে কোষ, দেহকোষ, প্রাণীর কোষ, এটা বিভাজন হতে হলে সবার আগে তোমার নিউক্লিয়াসটা বিভাজিত হতে হবে, তারপরে সাইটোপ্লাজমটা বিভাজিত হতে হবে। নিউক্লিয়াস দুইটা না হলে কি সাইটোপ্লাজম দুইটা হতে পারবে? পারবে না। তো নিউক্লিয়াসের বিভাজনটাকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজম বিভাজনটাকে বলে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা বেশ লম্বা, এবং এটাই আমাদের মূল পড়াশোনার বিষয়। সেটা হচ্ছে এই পর্যায়টা 5টা ধাপে বিভক্ত, অর্থাৎ 2টা পর্যায়, প্রথম পর্যায়টার আবার 5টা ধাপ। কি কি ধাপ? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস বিভাজিত হয়, তারপরে সাইটোপ্লাজম বিভাজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনটা যে হয়, একটা জীব তো আর আজীবন মাইটোসিসে থাকে না। মনে করো তোমার হাতের ভেতরে কোথাও একটা কোষ বসে আছে, সে তো সারাক্ষণ বিভাজনের মুডে থাকবে না। তো যখন বিভাজন হওয়ার সময় আসবে, তখন সে কি সরাসরি বিভাজন শুরু করে দিবে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ? না, আগে
কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষ বিভাজন যেহেতু একটা, আমি বলেছি, দীর্ঘ এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, তাই কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। তো এই প্রস্তুতিমূলক দশা, মাইটোসিস কোষ বিভাজনের যে প্রস্তুতিমূলক দশা, প্রস্তুতির যে অবস্থাটা, সেই অবস্থাটাকে ইন্টারফেজ বলা হয়। ফেজ মানে অবস্থা, ইন্টারফেজ মানে দুইবার বিভাজিত হওয়ার মাঝে যে রেস্টের টাইম, যে সময় সে প্রস্তুতি নেয়, ওই সময়টাকে ইন্টারফেজ দশা বলে। তো এই দশায় কোষ বিভাজনের জন্য প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়। এই সময় কিন্তু কোষের যে নিউক্লিয়াসটা, ওটা সবচেয়ে বড় এবং স্পষ্ট দেখায়। ঠিক আছে, তাহলে কোন সময় নিউক্লিয়াস সবচেয়ে বড় স্পষ্ট থাকে? ইন্টারফেজ দশায়, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন যখন শুরু হয়নি, এর আগের প্রস্তুতিমূলক টাইম, সেই সময়টা। আচ্ছা, এইবার আমাদের মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানতে গেলে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে ধারণা নিয়ে নিতে হবে, এবং অধ্যায়ের পরবর্তী অংশগুলি পড়ার সময় আমাদের এই ধারণাটা লাগে, সেটা হচ্ছে ক্রোমোজোম জিনিসটা কি। কারণ ক্রোমোজোম দিয়েই কিন্তু ভাগ। তো আমরা জানি কোষ যখন বিভাজিত হবে, নিউক্লিয়াস বিভাজিত হবে, সাইটোপ্লাজম বিভাজিত হবে। নিউক্লিয়াস যখন বিভাজিত হবে, নিউক্লিয়াসের ভিতরে যা যা আছে, ঠিক আছে, কি কি আছে, একটা নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাসটা গায়েব হয়ে যায়। ঠিক আছে, শুরুতে গায়েব হয়ে যায়, পরে আবার রিঅ্যাপিয়ারেন্স হয়, আবার ফিরে আসে, দুইটা আলাদা কোষে আবার ফিরে আসে। তো এটার কথা আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়াসে যে জিনিসটা তোমরা জানো, সেটা হচ্ছে এই ক্রোমাটিন তন্তু। কি এই ক্রোমাটিন তন্তু? এই ক্রোমাটিন তন্তুগুলোতেই কিন্তু ডিএনএ থাকে। ডিএনএ তে তোমরা জানো বৈশিষ্ট্য লেখা থাকে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কোষের এবং সমগ্র জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এই ক্রোমাটিন তন্তু। তো ক্রোমাটিন তন্তু বিষয়গুলি তোমরা রেগুলারলি জানো। আসলে সম্পর্কটা কি? সম্পর্কটা এই চিত্রটা দেখলেই বুঝবে। এই যে ক্রোমাটিন গুলো, এগুলো অনেক জটিল, অনেক লম্বা, অনেক পেঁচানো গোছানো। তো কোষকে যদি আমার নিউক্লিয়াস যখন আমার দুই ভাগ করা লাগবে কোষ বিভাজনের জন্য, দুই ভাগ করতে গেলে এত জটিল জিনিসপাতিকে দুই ভাগ করাটা আসলে জটিল। তোমার এখানে যা আছে, দুইটা যে কোষ, দুইটা কোষে কিন্তু সেম জিনিস আবার লাগবে। ঠিক আছে, আমি যদি এলোপাথারি অর্ধেক করে ফেলি জিনিসটা, তাহলে কিন্তু আমি টোটাল ক্রোমাটিনটা রাখতে পারবো না, তাই না? তো আমি তো বলেছি সমগুণ সম্পন্ন হবে। সংজ্ঞায় ছিল না মাইটোসিস কোষ বিভাজনে যে সমগুণ সম্পন্ন, একই কোয়ালিটির দুইটা কোষ লাগবে। মানে কি, এই একই কোয়ালিটি বজায় রাখার জন্য একই ক্রোমাটিন তন্তু আবার দুই কোষে আমার দিয়ে আসতে হবে। তো সেটার জন্য আমরা সেটার জন্যই কোষে ক্রোমোজোমের ব্যবস্থাটা। ঠিক আছে, যখন মাইটোসিস হয়, শুরুতে এই কোষগুলো, এই নিউক্লিয়াসটার ভেতরে পানি বিয়োজন শুরু হয়, অর্থাৎ পানি কমতে থাকে, কোষটা শুকিয়ে যেতে থাকে। এই যে মানে কোষটা না, মানে নিউক্লিয়াসটা শুকিয়ে যেতে থাকে। আর এই যে বিশাল জট, এই জটগুলো আরো ঘন হতে থাকে, আরো জট পাকাতে থাকে, পাকিয়ে অনেকগুলো এরকম লম্বা লম্বা জিনিসে পরিণত হয়। এগুলো হচ্ছে এক একটা ক্রোমোজোম। এক একটা কি সুতার মতো পেঁচানো, এখানে কিন্তু অসংখ্য পেঁচানো সুতা দিয়ে তৈরি এক একটা। এগুলো কিন্তু এক একটা সুতার বান্ডিলের মতো, বুঝেছো? তো সুতার যে বান্ডিলটা বা সুতার মতো পেঁচানো তন্তু, এটা কিন্তু একটা সুতা। এগুলো সুতার মতো ছিল, তবে অনেক পাতলা। এখন এই সুতাগুলো জট পাকিয়ে পেঁচিয়ে এরকম খাটো মোটা কিছু গঠনে পরিণত হয়েছে বান্ডিলে। এগুলাকে আমরা বলি ক্রোমোজোম। তো ক্রোমোজোম গুলা বিভাজন করার জন্য কি সিস্টেম অবলম্বন করে? প্রত্যেকটা ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যায়। দেখো, এখানে এত ক্রোমাটিনকে অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করার চেয়ে আগে ক্রোমাটিন গুলি জট পাকায়, পাকিয়ে খাটো মোটা কিছু গঠনে পরিণত হয়, এদেরকে ক্রোমোজোম বলে। এবং তারপরে ক্রোমোজোম গুলা আগা থেকে গোড়া থেকে দুই ভাগ হয়ে যায়। খেয়াল করেছো? দুই ভাগ হয়ে যায়, তবে মাঝে যে কালো একটা স্পট, ওই স্পট বরাবর দুই ভাগ হয় না। এটা হবে পরে, আমরা যখন ডিটেলস পড়বো তখন দেখতে পাবো। তাহলে কি তোমরা বুঝতে পারছো ক্রোমোজোম জিনিসটা কি? কোষ বিভাজনের সময় যে ক্রোমাটিন তন্তু, সেগুলো জট পাকিয়ে কতগুলো খাটো এবং মোটা গঠনে পরিণত হয়, এদেরকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোম আবার উপরে নিচে বিভাজিত হয়, এবং কোষ বিভাজনের পরে গিয়ে আবার এই যে মাঝে যে অংশে লেগে আছে, অর্থাৎ বিভাজন যে হয়নি একটা জায়গা দিয়ে, ওই জায়গাটাও ভেঙে যায়, ওই জায়গাটাও বিভাজিত হয়। এবং প্রত্যেকটা কোষ দেখো দুই ভাগ হয়ে আছে অলরেডি। তো এক ভাগ চলে যায় এক কোষে, একটা অপত্য কোষে, আরেক ভাগ চলে যায় আরেকটা অপত্য কোষে। তাহলে ক্রোমোজোম সম্পর্কে আমরা পড়তেছি। ক্রোমোজোম প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। এখন আমরা এই ক্রোমোজোমের যে অংশটা, এটা সম্পর্কে একটু জানবো। খেয়াল করো, এই যে আমরা আগে দেখেছিলাম ক্রোমোজোম আগা গোড়া মানে লম্বা লম্বি দুই ভাগে বিভক্ত হয়, যে এটা দুইটা অংশ নিয়ে গঠিত থাকে মূলত। একটা হচ্ছে ক্রোমাটিড। তো কার্সরের অবস্থানটি লক্ষ্য করো, এই যে অর্থাৎ এই অংশটা, এটা একটা ক্রোমাটিড। এবং এই পাশে এই যে এটা আরেকটা ক্রোমাটিড। ক্রোমাটিড মানে এই দুইটা ক্রোমাটিড এক জায়গায় জোড়া লেগে আছে, যেখানে দুইটা ক্রোমাটিড যুক্ত তাকে বলে সেন্ট্রোমিয়ার। আর যে দুটো লম্বালম্বি খণ্ডে বিভক্ত হয়, ওই দুইটাকে আমরা বলি ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোম প্রথমত দুইটি অংশ নিয়ে গঠিত, ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার।
সেন্ট্রোমিয়ার সেন্টারে থাকে, তাই না? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে। তাহলে এটা আসলে কোন টাইমে হয় আমরা একটু পরে দেখবো। প্রোফেজ ধাপে, অর্থাৎ প্রথম ধাপটাতেই এই ঘটনাটা ঘটতে হয় যে কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হওয়ার পর দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে। ঠিক আছে, এই যে এটা একটা সুতা, এটা একটা সুতা, এইটা একটা সুতা, এইটা একটা সুতা, দুইটা সুতার মতো অংশ গঠন করে। প্রত্যেকটাকে এক একটা ক্রোমাটিড বলে, দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। তবে ক্রোমাটিড দুটো যে স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। আচ্ছা, ক্রোমোজোম সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেওয়া উচিত। সেটা হচ্ছে প্রত্যেকটা প্রজাতির জীবে দেহকোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। মানুষের দেহকোষে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে। তার মানে বুঝতে পারছো, তোমার কোষে 46টা ক্রোমোজোম আছে। কোষটা যখন বিভাজিত হবে, যে কোষ দুইটা উৎপন্ন হবে, এখানেও 46টা করে কোষ থাকতে হবে। তো প্রত্যেকটা ক্রোমোজোম যেহেতু দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়, সেই তো বিষয়টা হওয়া সহজ। আচ্ছা, তো এই যে খেয়াল করো, মানুষের যে কোষগুলো আছে, মানে ক্রোমোজোম যে আছে 23 জোড়া, 46টা, এটা আমরা 2n দিয়ে লিখতে পারি, তাই না? 2n, n এর মান 23 হলে 2n হচ্ছে 46, অর্থাৎ জোড় সংখ্যক থাকে। এটা উন্নত প্রাণীদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? উন্নত প্রাণীদের বৈশিষ্ট্য। অনুন্নত জীবে কিন্তু এরকম জোড়ায় জোড়ায় নাও থাকতে পারে এবং থাকে না, অনেক অনুন্নত জীবেই থাকে না। তো উন্নত জীবের দেহকোষে নিউক্লিয়াসে 2 সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ মানে আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম আছে, প্রত্যেক মানে এখানে মোট 2টা সেট আছে। যে ক্রোমোজোম গুলি আছে মূলত 2টা সেট রাখা হয়েছে, অর্থাৎ 23টা ক্রোমোজোম, আবার ওই 23টা ক্রোমোজোমে, অর্থাৎ প্রত্যেক ধরনের 2টা করে ক্রোমোজোম আছে। বুঝতে পারতেছো? 2 সেট ক্রোমোজোম আছে। তো যাদের এরকম 2 সেট বা 2 প্রস্থ ক্রোমোজোম থাকে তাদেরকে আমরা ডিপ্লয়েড জীব বলি। মানুষের একই ধরনের 2টা করে ক্রোমোজোম থাকে। তো 46টা ক্রোমোজোম থাকলে বাস্তবে ক্রোমোজোম কয় টাইপের আছে? 23 টাইপের। তো প্রত্যেক টাইপের 2টা করে কপি থাকে। তো আরেকটু জেনে রাখো, একটু পরের পড়া, বাট একটু আগে জেনে রাখলে উপকার হবে। সেটা হলো 2টা করে যে কপি থাকে, একটা বাবার কাছ থেকে আসে আর একটা মায়ের কাছ থেকে আসে। ঠিক আছে? তো ডিপ্লয়েড জীবের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, খেয়াল করো। আমি কি বলছি? এক সেট বাবার থেকে আসে, অর্থাৎ 23টা আসলে বাবার থেকে আসে আর 23টা মায়ের থেকে আসে। অর্থাৎ 23টা আসবে শুক্রাণুর মাধ্যমে, 23টা আসবে ডিম্বাণুর মাধ্যমে। তো শুক্রাণুতে কোষ ক্রোমোজোম থাকবে কয়টা? 23টা। আর ইয়েতে ডিম্বাণুতে কোষ থাকবে, ক্রোমোজোম থাকবে কয়টা? আরো 23টা। 23 মিলে জাইগোটে কয়টা হয়েছে? 46। ওইটাতে মাইটোসিস চলতে আছে, 46টা দিয়ে আমাদের পুরো দেহ। বুঝতে পারছো? তাহলে উন্নত জীবে, ডিপ্লয়েড জীবে, যাদেরকে আমরা 2n দিয়ে প্রকাশ করি, 2n মানে এদের ডিপ্লয়েড জীব, এদের 2 সেট ক্রোমোজোম থাকে, এক সেট বাবার থেকে এক সেট মায়ের থেকে আসে। তো বুঝতেই পারছো, এদের জনন কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকবে নর্মাল কোষের অর্ধেক। মাতৃকোষের জনন মাতৃকোষের বা দেহকোষের অর্ধেক ক্রোমোজোম থাকে জনন কোষে। বুঝেছো? তো মানুষের দেহকোষে 46টা বা 23 জোড়া ক্রোমোজোম থাকলেও জনন কোষে 23টা ক্রোমোজোম থাকে। মানুষের শুক্রাণুতে ডিম্বাণুতে 23টা করে ক্রোমোজোম থাকে। কিন্তু মানুষের যে কোষ, দেহকোষ বা জনন মাতৃকোষ তো এক প্রকার দেহকোষ, সেখানে কয়টা থাকে? 46টা থাকে। কিন্তু কিছু অনুন্নত জীবে, যেমন কিছু শৈবাল এবং ছত্রাকে কেবলমাত্র এক সেট ক্রোমোজোম থাকে। কেবলমাত্র কয় সেট ক্রোমোজোম থাকে? এক সেট ক্রোমোজোম থাকে। এদেরকে হ্যাপ্লয়েড জীব বলে। তো এই বিষয়টি জাস্ট তোমরা মনে রাখবে। পরবর্তীতে এই বিষয়টা আমাদের কিছু গুরুত্বপূর্ণ, যখন আমরা মিওসিস পড়বো তখন এটা আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ কিছু ধারণা আমাদের নিতে সহায়তা করবে। আচ্ছা, ফাইনালি আমরা মাইটোসিস বিভাজনে প্রবেশ করলাম। মাইটোসিসের প্রথম ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। তার প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। তাহলে প্রোফেজের ক্ষেত্রে কি হয়? তো এখানে অনেকগুলো চিত্র আছে, তোমাদের অবশ্যই চিত্র আঁকা শিখতে হবে। তোমরা চিত্র এতগুলো আঁকতে হবে না, তোমরা 2টি করে চিত্র আঁকবে প্রত্যেকটা দশার জন্য। প্রোফেজের জন্য 2টা চিত্র, এই যেটা সবার শেষে উপরেরটা, সবার শেষে নিচেরটা, একটা উদ্ভিদ কোষের একটা প্রাণী কোষের। তো কি হচ্ছে খেয়াল করো। উদ্ভিদ কোষে দেখো, আমি আগেই বলেছি ক্রোমাটিন আছে এখন। ঠিক আছে, এটা কিন্তু মূলত ইন্টারফেস দশার অবস্থা। প্রথম যে 2টা দেখানো হয়েছে, এখনো প্রোফেজ ঘটে নাই। এটা হচ্ছে ইন্টারফেস দশা, এটা হচ্ছে ইন্টারফেস দশা। দেখো ক্রোমাটিন তন্তু আছে, তাই না? প্রাণী কোষে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, ভিতরের যে কালো অংশটা এখানে ছবিতে কালো, সেটা হচ্ছে সেন্ট্রিওল, আর টোটালটা হচ্ছে সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমটা প্রাণী কোষে ইম্পর্টেন্ট, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম ইম্পর্টেন্ট না। তো উদ্ভিদ কোষে কি হয় দেখো, জট পাকানো শুরু করেছে। ক্রোমাটিন গুলো কি হয়েছে? জট পাকিয়ে যাচ্ছে এবং একটা জায়গায় মাঝখান দিয়ে কালো। এটা কি? সেন্ট্রোমিয়ার। আর যে এই যে উপরের অংশটা, এটা একটু পরে বিভক্ত হবে, প্রত্যেকটা 2 ভাগে ভাগ হবে, এগুলোকে আমরা ক্রোমাটিড বলবো। তো এটা হচ্ছে উদ্ভিদ কোষ। জট পাকিয়ে লম্বা খণ্ড, খাটো মোটা খণ্ড গঠন করেছে, এগুলো হচ্ছে ক্রোমোজোম। এবং প্রোফেজ দশায় কি হলো? এই যে সবার শেষে এটা প্রোফেজ দশা, তোমাদের যেটা চিত্র আঁকতে হবে। প্রোফেজ দশায় খেয়াল করো,
ক্রোমোজোম গুলো লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে গেছে, মাঝের অংশটা সেন্ট্রোমিয়ার, আর এই যে হাতগুলো সেগুলো হচ্ছে ক্রোমাটিড। ঠিক আছে, দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো প্রাণীকোষে খেয়াল করো, প্রাণীকোষেরটাও ইম্পর্টেন্ট। প্রাণীকোষে ঠিক তাই হয়েছে, ক্রোমোজোম গুলো দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়েছে এবং মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার আছে। আর প্রাণীকোষে একটা জিনিস অতিরিক্ত, সেটা হচ্ছে সেন্ট্রিওলটা, আসলে সেন্ট্রোজোমের ভিতরে সেন্ট্রিওল থাকে দুইটা, দুইটা কালো কালো বক্স থাকে। তো দুইটা অংশ, দুইটা সেন্ট্রিওল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, খেয়াল করেছো? এবং আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটা সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বের হয়েছে। অ্যাস্টার রশ্মি কি এটা আমরা পরের ধাপে আরো বিস্তারিত জানবো। তবে এখন আপাতত দেখো, সেন্ট্রিওল কিন্তু বিভক্ত হয়ে মানে দুই প্রান্তে সরে গিয়েছে এবং অ্যাস্টার রশ্মি তৈরি করছে। তাহলে গঠন, আমরা বৈশিষ্ট্যগুলো পড়ি। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়াস কি হয়? আকারে বড় হয়। কারণ আমরা আগে বলেছি ইন্টারফেজে কিন্তু নিউক্লিয়াস সবচেয়ে বড় এবং কি গাঢ় দেখা যায়। তো ইন্টারফেজ হচ্ছে সবচেয়ে বড় দশা, এবং সবচেয়ে বড় দশার পরপরই কোষটা বিভাজনে প্রবেশ করে, বিভাজন শুরু করে। তাহলে এই অবস্থায় নিউক্লিয়াস সবচেয়ে বড় থাকবে এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, জল বিয়োজন ঘটতে থাকে, পানি কমতে থাকে, শুকিয়ে যেতে থাকে ক্রোমোজোম গুলো। ঠিক আছে, ফলে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। প্রত্যেকটা ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি দুই ভাবে বিভক্ত হয়ে ক্রোমোজোম কি পরিণত করে? দুইটা ক্রোমাটিড উৎপন্ন করে। এই যে সিম্পল প্রক্রিয়াটা, এই যে এখান থেকে এখানে হইলো, এই প্রক্রিয়াটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘতম ধাপ। মাইটোসিস কোষ বিভাজনের যে প্রথম অংশটা, পর্যায়টা ক্যারিওকেনেসিস, তার সবচেয়ে বড় ধাপ হচ্ছে প্রোফেজ। তাহলে প্রোফেজের চিত্র এঁকে নেবে। সিম্পল একটা কোষ আঁকবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাঝখানে একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিওলাস দেখাতে হবে এবং অনেকগুলো কি ক্রোমোজোম বিভক্ত হয়ে গেছে ক্রোমাটিডে, এমন দশায় দেখাতে হবে। ঠিক আছে, প্রাণী কোষও আঁকতে পারো, গোল করে এঁকে দেওয়া হয়েছে, বাইরে কোষ, সাইটোপ্লাজম আর ভিতরে নিউক্লিয়াস। ঠিক আছে, কোনো কোষীয় অঙ্গাণু দেখাতে হবে না, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কি হয় সেটা বোঝা। পরবর্তী ধাপ হচ্ছে প্রো মেটাফেজ। এখানে চিত্রটা দেখে তোমাদের মাথা ঘুরে যাওয়ার কথা, আরে কি হয়ে গেল হঠাৎ করে। ঠিক আছে, আসলে কিছুই হয় নাই। তোমরা যদি খেয়াল করো, আগের কোষটা খেয়াল করো, এখানে কোনো নিউক্লিয়াস ছিল কিন্তু কোনো উপর নিচে কোনো লম্বা লম্বা তন্তুর মতো জিনিস ছিল না। ছিল কি? ছিল না। কিন্তু এখানে কিন্তু তাই হয়েছে, উপর থেকে নিচে একটা লম্বা লম্বা তন্তুর মতো জিনিসের আবির্ভাব হয়েছে, তাই না? উদ্ভিদ কোষের ব্যাপারটা আর প্রাণী কোষের ব্যাপারটা আলাদা আলাদা ভাবে পড়ি। দেখো, উদ্ভিদ কোষের এক মেরু থেকে, মেরু মানে কর্নার, মানে উপরে একটা কর্নার, নিচে একটা কর্নার, মানে দুইটা প্রান্ত, কর্নার না প্রান্ত। এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কিছু তন্তুর আবির্ভাব ঘটে। কিসের আবির্ভাব ঘটে? কিছু তন্তুর আবির্ভাব ঘটে। এরা মাকু আকৃতি ধারণ করে। মাকু বা স্পিন্ডল হচ্ছে এমন একটা জিনিস যেটার দুই প্রান্ত চাপা কিন্তু মাঝের দিক দিয়ে মোটা, দুই সাইড চিকন, মাঝখান দিয়ে মোটা। তো এই যে তন্তুগুলো আবির্ভাব ঘটে, এগুলো এমন ভাবে সেজে আছে যেন দুই সাইডে চিকন, মাঝখান দিয়ে মোটা, যত মাঝে আসবে তত চওড়া, আবার এখান দিয়ে চিকন, চিকন, মোটা, চিকন। তো কিছু মাকু আকৃতি ধারণ করা এই তন্তুগুলোকে আমরা স্পিন্ডল যন্ত্র বলি। স্পিন্ডল মানে মাকু, ঠিক আছে? তো যন্ত্র, এই পুরাটা একটা আমরা যন্ত্রের মতো কল্পনা করি, মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রই আমরা লিখবো। তো প্রাণী কোষের সেন্ট্রিওল দুটা কি করে? প্রাণী কোষে দুই প্রান্তে দুইটা সেন্ট্রিওল অবস্থান করে। সেন্ট্রিওল দুই পাশে যাওয়া শুরু করেছিল প্রোফেজে, এখন দুই পাশে গিয়ে পৌঁছাইছে। তো দুইটা পাশে গিয়ে অবস্থান নেয় এবং অ্যাস্টার রশ্মি, অর্থাৎ একটা রশ্মির মতো যেন কি কি যেন বের হয়ে আসে। ঠিক আছে, এগুলো বিভিন্ন পদার্থ, ঠিক আছে, কিন্তু মনে হয় যেন মাইক্রোস্কোপে একটা রশ্মির মতো, একটা রে এর মতো, এটা থেকে যেন আলোর মতো বিচ্ছুরিত হচ্ছে, এরকম মনে হয় মাইক্রোস্কোপে। এই জন্য এটাকে রশ্মি বলা হয়, অ্যাস্টার রশ্মি। অ্যাস্টার রশ্মি কি হয়? বিচ্ছুরিত হয়, ছড়িয়ে পড়তে থাকে, এবং এই অ্যাস্টার রশ্মি গুলোই কি তৈরি করে? প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে। উদ্ভিদ কোষে অ্যাস্টার রে থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না, কিন্তু প্রাণী কোষে অ্যাস্টার রশ্মি থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম থেকে দুইটা আলাদা সেন্ট্রিওল লাগে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজোম লাগে এবং দুইটা সেন্ট্রিওল তৈরি হয়। দুই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি থেকে মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। ঠিক আছে, তো দুই কোষের ক্ষেত্রে এই যে তন্তুগুলো তৈরি হলো, স্পিন্ডল তন্তু, ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রের এক একটা তন্তু, এই তন্তুগুলো কে আবার কিন্তু আকর্ষণ তন্তু বলা হয়। কেন আকর্ষণ তন্তু বলা হয়? এই যে এক একটা ক্রোমোজোম ছিল কোষের ভিতরে,
দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? মাঝে সেন্ট্রোমিয়ার, দুইটা ক্রোমাটিড। এই যে যেমন ধরো, এই যে এই পাশে একটা ক্রোমাটিড, ওই পাশে আরেকটা ক্রোমাটিড, মাঝখান দিয়ে মেলানো। তো এই যে সেন্ট্রোমিয়ারটা, সেন্ট্রোমিয়ার গুলোকে এই যে এক একটা তন্তু সেগুলো আকর্ষণ করে, যার কারণে এই সেন্ট্রোমিয়ার গুলি এই তন্তুগুলির গায়ে জোড়া লাগতে থাকে, কাছের একটা তন্তুর কাছে গিয়ে জোড়া লেগে যায়। দেখো এই ছবিগুলিতে, দেখো আমরা এমন ভাবে ছবিটা আঁকছি, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার কিন্তু একটা লাইনের উপরেই পড়ছে, তাই না? লাইনের উপরে পড়ছে কিনা, মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ক্রোমোজোমের যে যেটাকে কি বলে, আম, কি বলে এটা, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ছবিটা কি করে আঁকবো? কোষের বর্ডার আঁকবো, তারপরে এরকম মাকুর মতো করব উদ্ভিদ কোষে, আর একটা গোল 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 দাগ দিয়ে দিব। এটা কেন? কারণ এখানে একটু আগে একটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসটা এখন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি বিলুপ্ত প্রায় বা লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, লুপ্তপ্রায় নিউক্লিয়ার আবরণ। আর নিউক্লিয়াসটাও হালকাভাবে আঁকবো, নিউক্লিয়াসটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই দশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন প্রায় বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, যদিও তোমাদের বই প্রাণীকোষের ছবিতে আবার প্রোমেটাফেজে নিউক্লিওলাস দেখাইনি, কেন দেখায়নি জানি না, তবে যদি এমসিকিউতে আসে অবশ্যই বিলুপ্ত হয়ে যায়, প্রায় বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়নি পুরোপুরি। ঠিক আছে, তো আগে বলছিলাম এখানে কি হয়, এই যে ক্রোমাটিড গুলো, এগুলো এক একটা তন্তুর সাথে যুক্ত হয়, স্পিন্ডল তন্তুর সাথে, এগুলোকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলা হয়, ট্র্যাকশন ফাইবার বলা হয়। তো যেহেতু ক্রোমোজোমের সাথে এরা যুক্ত হয়, তাই এদেরকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। এই লাইনটা এখানে খেয়াল করবে। তাহলে প্রোফেজে কি হলো, কোষ থেকে জলবিয়োজন, পানি হ্রাস পেতে থাকে, ক্রোমোজোম গুলো জট পাকিয়ে, ঠিক আছে, লম্বা লম্বা ক্রোমোজোমে পরিণত হয়, এবং মানে কি হয়, সেগুলো লম্বালম্বি বিভক্ত হয়ে দুটো আলাদা ক্রোমাটিডে পরিণত হয়, এবং একটা অংশে অবিভক্ত অবিভক্ত থাকে, একে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার। এবং প্রোমেটাফেজে এসে কি হলো, কোষের ভিতরে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র আসে সেন্ট্রিওল থেকে, যে অ্যাস্টারসি বিভক্ত হয়, বিচ্ছুরিত হয়, সেটা থেকে আসে। আর কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। আর কি হয়, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার গুলো, সেগুলো ইয়াতে স্পিন্ডল তন্তুর সাথে আটকাতে থাকে, তাই এগুলোকে ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। এবার আমরা মেটাফেজে আসি। তাহলে আগের চিত্র যদি তুমি একটু খেয়াল করো, এখানে ক্রোমোজোম গুলো এলোপাথারি জায়গায় ছিল, কিন্তু মেটাফেজ এ কি হয়, সবাই মাঝখানে চলে আসে, সবাই কি হয়, মাঝখানে চলে আসে। এখানে উদ্ভিদ কোষের যে চিত্রটা, এখানে দেখো আমরা একটু বৈচিত্র্য এনেছি, এটাকে একটু কোনাকুনি করে দিয়েছি মাঝ বরাবর, এবং এক একটা কোনার ভিতরে এক একটা ক্রোমোজোম আটকে আছে, তাই না? তাহলে এই পর্যায়ে কি হয়, সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়। তো দুইটা প্রান্ত যদি মেরু হয়, মাঝের অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়। এই যে মাঝ বরাবর বিষুবীয় অঞ্চলে সবাই এসে অবস্থান নিয়েছে, কারা, ক্রোমোজোম গুলো। এবং মনে রাখবা, প্রোফেজ দশায় যে এই যে ক্রোমোজোম গুলোর ভিতরে জলবিয়োজন ঘটতেছিল, পানি হ্রাস ঘটতেছিল, পানি শুকায় যাচ্ছিল, এই প্রসেসটা কিন্তু এতক্ষণ ধরে চলছে। ঠিক আছে, এবং মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলোই সবচেয়ে মোটা এবং খাটো হয়। মেটাফেজ দশায় সবচেয়ে মোটা এবং সবচেয়ে খাটো হয়। দেখেছো, অনেক মোটা মোটা এবং অনেক খাটো খাটো হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির মধ্যে আকর্ষণ কমে যায়, বিকর্ষণ শুরু হয়। অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে দুটি নিউক্লিয়াস গুলো দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়, এরা জোড়া লেগে থাকে কোন অংশে, সেন্ট্রোমিয়ারে। কিন্তু সেন্ট্রোমিয়ার অংশটা আবার, তো ক্রোমাটিড গুলোর ভিতরে কিন্তু আকর্ষণ ছিল, তাই না? যার কারণে দুইটা, মানে এই যে সেন্ট্রোমিয়ারে কিন্তু আকর্ষণ ছিল, তাই দুইটা ক্রোমাটিড একসাথে ছিল। কিন্তু মেটাফেজ দশায় এসে একটা ঘটনা শুরু হয়, সেটা হচ্ছে আকর্ষণটা কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। তাহলে বিকর্ষণ শুরু হয় কোন দশায়, মেটাফেজ দশায়, তাই না? মেটাফেজ দশায় এদের মধ্যে দুইটা ক্রোমাটিডের ভিতরে বিকর্ষণ শুরু হয়। কেন? কারণ এদের ভিতরে যে সেন্ট্রোমিয়ারটা ছিল, যেখানে আকর্ষণটা ছিল, লেগেছিল দুইটা ক্রোমাটিড, সেই অংশ কি হয়, বিকর্ষণ শুরু হয়, আকর্ষণ কমে যায়। আর এই পর্যায়ে শেষে এসে আকর্ষণ একদম থাকেই না, সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়। অর্থাৎ এরা যে জোড়া লেগেছিল, এই জায়গাটা জোড়া থাকে না, ভেঙে যায়। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়। এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস কিন্তু এতক্ষণে আর অবশিষ্ট নাই। প্রোমেটাফেজে কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, আর মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সবশেষে আসলাম অ্যানাফেজে। তোমরা ভাবতে পারো এই চিত্রটা দেখে এটা কি হলো, এটা তো অনেকটা চেঞ্জ হয়ে গেল। একটু আগেরটা খেয়াল করো, এই যে ডান দিকের আমার ছবিটা দেখো, প্রাণী কোষের, খেয়াল করো, এই যে
তন্তুটা কি তন্তু? স্পিন্ডল তন্তু। কোথায় যুক্ত হয়েছিল? সেন্ট্রোমিয়ারে। এই যে মাঝখানে যে অংশে লেগে থাকে, এই অংশের কি হয়েছে? এটা ভেঙে গেছে, তাই না? এই অংশে একটু আগে আমরা কি বললাম, সেন্ট্রোমিয়ারে বিভাজন হয়, অর্থাৎ এই যে অংশটা, এই জায়গাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে, ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে, এই যে তন্তুটা, এই তন্তুটা সংকুচিত হয়ে এই দুই ভাগে ভাগ করে ফেলছে না, এই যে এইটাকে, এই ইয়েটাকে, ক্রোমোজোমটাকে। তো ক্রোমোজোমটা যখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা পার্টকে সংকুচিত করে টেনে আনা শুরু করছে এই স্পিন্ডল তন্তুগুলা। টেনে আনার কারণে এই যে সেন্ট্রোমিয়ারের অংশটা, মাঝের অংশটা কি আগে চলে আসছে এবং পা দুটা পিছনে চলে গেছে। যেমন এই যে এই তন্তুটা যদি সংকুচিত হওয়া শুরু করে এবং এই যে বন্ধনটা যদি ভেঙে যায়, তাহলে কি হবে? এই যে ডটটা, সাদা ডটটা যাবে সংকুচিত হতে হতে ওর সাথে, এবং দুইটা যে প্রান্ত, দুইটা বাহু যে রয়ে গেছে, এই বাহু দুইটা কি পিছন দিকে এভাবে ছড়িয়ে থাকবে, মুখ করে থাকবে। এই ঘটনাটাই ঘটছে এখানে। দুইটা সেন্ট্রোমিয়ারটা কি ভেঙে গেছে, যার কারণে আর এই যে তন্তুগুলা, স্পিন্ডল তন্তুগুলা, এগুলা সংকুচিত হওয়া শুরু করছে, যার কারণে দুই প্রান্তে দুইটা ক্রোমোজোম তৈরি হয়েছে। অর্থাৎ এর আগের ধাপেও খেয়াল করো, মেটাফেজ ধাপেও কিন্তু একটা ক্রোমোজোম ছিল, কোষের ভিতরে একটা করে ক্রোমোজোম ছিল, কিন্তু এই ধাপে এসে কিন্তু দুইটা ক্রোমোজোম হয়ে গেছে। এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, একটা থেকে দুইটা হয়ে গেছে। তো এনাফেজ ধাপে কি হয়? ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার দুই ভাগ হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটো আলাদা হয়ে পড়ে। ক্রোমাটিড দুটো কি হয়ে যায়? আলাদা হয়ে পড়ে। এই অবস্থায় প্রত্যেকটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এখন কিন্তু দুইটা আলাদা ক্রোমাটিড নাই, এখন এটাও একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম, তাই না? অপত্য ক্রোমোজোম বলে। এবং এদের এদের একটি করে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার ভেঙে দুইজনের দুইটা সেন্ট্রোমিয়ার হয়ে গেছে। অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে, অর্থাৎ মাঝ বরাবর অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে, একজন এই মেরুর দিকে আর একজন ওই মেরুর দিকে সরে যেতে থাকে। মাঝে ছিল একজন ওদিকে চলে যাচ্ছে আর একজন দিকে চলে যাচ্ছে, তো দুই দিকে সরে যেতে থাকে, অর্থাৎ ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে তার উপর ভিত্তি করে ক্রোমোজোম গুলা VLGI এর মতো দেখায়। VLGI কি? বিভিন্ন ইংরেজি বর্ণ। খেয়াল করো, এই যে মানে অপত্য ক্রোমোজোমটা, অর্থাৎ আগে ক্রোমাটিড ছিল, এখন আলাদা হয়ে যাওয়ার পরে অপত্য ক্রোমোজোম বলি আমরা। এই যে অপত্য ক্রোমোজোমটা, এর ক্রোমাটিডটা ঠিক মাঝ বরাবর, তাই না? এই এই পার্টটা আর এই পার্টটা কিন্তু সমান দৈর্ঘ্যে, যার কারণে তুমি যদি উপরের দিক থেকে দেখো, এটা একটা ভি, তাই না? নিচেরটাকে দেখো ভি শেপ, ভি শেপ, ভি শেপ, মোটামুটি ভি শেপ। এখন এইখানে আমরা ছবি আঁকার সুবিধার জন্য এমন একটা প্রাণীর মাইটোসিস বিভাজন দেখাচ্ছি যেটার ভিতরে ক্রোমোজোম থাকে কয়টা? চারটা করে, চারটা ক্রোমোজোম থাকে। কিন্তু বাস্তবে মানুষের কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে। তো অসংখ্য ক্রোমোজোম থাকে। সব ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর থাকে না। কোনো কোনো ক্রোমোজোমে কি হয়? সেন্ট্রোমিয়ারটা এক সাইডে থাকে, এক পাশে থাকে। তো এক পাশে যদি থাকে, তাহলে এক পাশ বড় হয়, এক পাশ ছোট হয়। তো যদি এক পাশ একটু বড় হয়, এক পাশ একটু ছোট হয়, তাহলে আমরা ওটাকে এল আকৃতির ক্রোমোজোম বলি ইংরেজি বর্ণের সাথে। আর যদি আর এক সাইড খুব ছোট হয় আর এক পাশ একটু বড় হয়, অনেক বড় হয়, তাহলে আমরা ওটাকে জে আকৃতির ক্রোমোজোম বলি, ইংরেজি বর্ণ জে এর মতো। আর যদি এই যে সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে থাকে, মানে আরেক সাইডে কিছু নাই, ঠিক আছে, একদম এক সাইডে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারটা, তখন এটাকে আমরা আই বলি। ঠিক আছে, মানে আই আকারের ক্রোমোজোম বলি। তো ভি আকারের যে ক্রোমোজোম, এগুলোকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা মাঝখানে। আর এটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। এটা তোমরা উচ্চতর ক্লাসে দেখবে। আপাতত জেনে রাখো, সেন্ট্রোমিয়ার কই 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 থাকে, কোন কোন ক্রোমোজোমে, এর উপর ভিত্তি করে ক্রোমোজোম গুলো VLGI এর মতো আকার ধারণ করে। সবশেষে মেটাফেজ। দেখো এখানে অনেক ঘটনা ঘটে গেল, আমরা একটু আগের ছবিটা যদি খেয়াল করি, এখানে কি কি ঘটনা ঘটছে? এই যে বিপরীত পাশে যাওয়া শুরু করছিল অপত্য ক্রোমোজোম গুলা, এগুলি এখানে গেছে, এক কোনায় গেছে। যাওয়ার পরে এখানে একটা সবাই যখন একসাথে হয়েছে, তখন এখানে ওরা একটা নিউক্লিয়াস গঠন করে ফেলছে। আবার এই পাশে ওরা আরেকটা নিউক্লিয়াস গঠন করে ফেলছে। তো এটাই ঘটছে, দেখো এই পাশে একটা নিউক্লিয়াস গঠন করছে, ওপাশে নিউক্লিয়াস, এপাশে নিউক্লিয়াস, ওপাশে নিউক্লিয়াস। ঠিক আছে, স্পিন্ডল তন্ত্রগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, কারণ এখন স্পিন্ডল তন্ত্রের দরকার নাই। অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে পৌঁছাইছে। এরপর উভয় মেরুর ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং একটা নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটছে, পুনরায় এদের আবির্ভাব হয়েছে। এবং প্রাণী কোষে কিন্তু উভয় কোষে একটা করে সেন্ট্রিওল তৈরি হয়েছে, এটা ছবিতে দেখানো হয় নাই। এই অবস্থায় ক্রোমোজোম গুলো সরু এবং লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। ঠিক আছে, তার মানে কি হইলো?
ক্রোমোজোমও কিন্তু আর নাই, দেখছো ক্রোমোজোম ভেঙে কি তন্তুর মতো হয়ে আবার ওই ক্রোমোজোম তৈরি হয়েছিল যে উদ্দেশ্যে, ওই উদ্দেশ্য শেষ, আবার ক্রোমোজোম ভেঙে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করা শুরু করে ফেলছে, দেখছো। আর কি হলো, এভাবে কোষের দুই মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছে এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্ত হয়েছে। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজন শেষ। তার মানে মাইটোসিস বিভাজনের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সবগুলি ধাপ আমরা দেখলাম। প্রতি ধাপের ছবি আঁকা শিখতে হবে, আমি যতটুকু দেখিয়েছি অতটুকু, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, অলরেডি কিন্তু সাইটোকাইনেসিসের কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বিশেষ করে উদ্ভিদ কোষে দেখো মাঝখান বরাবর একটা কিছু প্লেট এসে জমা হয়েছে, তাই না? তো আমাদের কোষ বিভাজন এখন শেষ হয় নাই, যদিও আমরা টেলোফেজ পর্যন্ত পড়ে ফেলছি। আমাদের এরপরে একটা পর্যায়ে বাকি, সেটা কি? সাইটোকাইনেসিস। তো সেটাই আমরা একটু শেষ করি। উদ্ভিদের মাঝখানে কি হয়? প্লেট তৈরি হয়। প্লেটগুলি কোথা থেকে আসে? এন্ডোপ্লাজমিক জালিকার কথা মনে আছে? কোষের একটা অঙ্গাণু, সেইটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে কোষ প্লেট গঠন হয় এবং কোষ প্লেট গুলো যুক্ত হয়ে একটা সম্পূর্ণ কোষ প্রাচীর গঠন করে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমটাও কি হয়ে যায়? দুই ভাগ হয়ে যায়। আর প্রাণী কোষের যে সাইটোপ্লাজমের বিভাজনটা, এটা অনেকটা ইয়ের মতো, মানে অনেকটা অ্যামাইটোসিসের সাইটোপ্লাজম বিভাজনের মতোই, ঠিক আছে। মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুইটা খাঁজ সৃষ্টি হয়। খাঁজ, তারপরে কি হয়? নিরক্ষরীয় তল বরাবর অর্থাৎ বিষবীয় এলাকা বরাবর বিস্তৃত হয়, মানে চারপাশ থেকে ঘিরে চুপসে গিয়ে দুইটা আলাদা অপত্যকোষ তৈরি হয়, মানে মাঝখানে এই পার্টটা মিলে যায় চুপসে গিয়ে, ঠিক আছে। তো এটাকে আমরা ক্লিভেজ বা ফারোয়িং বলে থাকি। ক্লিভেজ বা ফারোয়িং, ক্লিভেজ মানে কোনো কিছু দুইটা ভাগ, একটা খাজের মতো জিনিসকে বলা হয় ক্লিভেজ। তো ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে প্রাণীতে, আর উদ্ভিদে কোষ প্লেট তৈরি হয় কোথা থেকে? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। আর মাইটোসিস কোষ বিভাজনের তাহলে কি কি বৈশিষ্ট্য আছে? এটা ঘটে উন্নত জীবের দেহকোষে। নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয়েছে? একবার। প্রত্যেকটা ক্রোমোজোমকেও কিন্তু একবার বিভাজিত হইতেছে, তাই না? তার মানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। দুইটা অপত্য কোষ তৈরি হয়েছে এবং অপত্য কোষ দুইটা সমগুণ সম্পন্ন, একই কোয়ালিটির। কারণ আমরা যে নিউক্লিয়াস ভাগ করছি, নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলো প্রত্যেকটা লম্বালম্বি বিভক্ত হয়েছে এবং প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু দুইটা ক্রোমোজোম হয়েছে শেষ পর্যন্ত। প্রত্যেকটা ক্রোমোজোম প্রথমে দুইটা ক্রোমাটিড থাকে, পরে ক্রোমাটিড ভাগে দুইটা অপত্য ক্রোমোজোম হয়। তো ক্রোমোজোমও আমরা সমানভাবে ভাগ করছি, তাই সমগুণ সম্পন্ন কোষই পাওয়া যাবে। আচ্ছা, মাতৃকোষে অর্থাৎ যে কোষটা বিভাজিত হয়েছে আর অপত্য কোষে যে কোষ তৈরি হয়েছে, এদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেমই থাকবে, তাই না? সেম ক্রোমোজোম। আগের কোষে যতটা ক্রোমোজোম ছিল, শেষে যতগুলি কোষ তৈরি করছি প্রত্যেকটাতে সেম সংখ্যক ক্রোমোজোম ছিল। আর এই কারণে মাতৃকোষের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেম হওয়ার কারণে একে সমীকরণিক বিভাজন বলা হয় বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়। একটা সমীকরণে যেমন দুই সাইড সমান থাকে, তেমনি মাতৃকোষ অপত্য কোষ দুই দুই দলের ক্ষেত্রেই ক্রোমোজোমের সংখ্যা কি থাকে? সেম থাকে। সেজন্য এদেরকে সমীকরণে বিভাজন বলা হয়। তো এই প্রশ্নটা যদি আসে আমরা কিভাবে লিখবো? প্রথমে সংজ্ঞা দিব, যে প্রক্রিয়ায় উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। তারপরে বিষয়টি বুঝিয়ে লিখবো যে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ক্রোমোজোম দুইটাই কিন্তু একবার বিভাজিত হয়, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এখানে একটা উদাহরণ তোমরা চাইলে দিয়ে দিতে পারো। মানুষের কোষের নিউক্লিয়াসে 26 জোড়া, সরি এটা 23 হবে, তোমরা কারেকশন করে নাও, এটা 23 হবে, ঠিক আছে। 23 জোড়া ক্রোমোজোম বিদ্যমান। মাইটোসিস বিভাজনে একটি করে কোষ থেকে দুইটি কোষ উৎপন্ন হয়, তাদের প্রত্যেকটিতেই কি হবে? 23 জোড়া, এখানে 26 না, 23 জোড়া ক্রোমোজোম থাকে। তাই মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যার সমতা বজায় থাকায় মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলে। এর মাধ্যমে আমরা মাইটোসিস কোষ বিভাজনের আলোচনা শেষ করলাম। যারা ক্লাসটি করলে সবাইকে অশেষ ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা মিওসিস কোষ বিভাজন এবং বংশগতি সম্পর্কে আলোচনা করব। সবাই চিত্র আঁকা শিখবে, মেইন বইটি দাগিয়ে পড়বে, প্রয়োজনে ক্লাসটি আরো একবার দেখবে, তাহলে আশা করি তোমাদের কনফিউশন অনেকাংশে কমে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।